পুরনো দিনের লোককথা শুনতে খুবই ভাল লাগে, তবে আজকাল বর্তমান দিনে এইসবের প্রতি বিশ্বাস আমাদের একেবারেই উঠে গেছে। আজকে আপনাদেরকে ইসরায়েলের বহু পরিচিতি সেই ফোকলোর মলক নিয়ে একটি মুভির ঘটনা শোনাব। তবে মুভির শুরুতে জানা যাক এই মলক আসলে কে। ইসরায়েল, ফিলিস্তিন এবং মিশরের মাঝামাঝি অবস্থিত হচ্ছে কেনান। এই কেনানে আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে লোকজনেরা বিভিন্ন মূর্তি পূজা করে থাকত। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইশতার, তানিত এবং মলক। তখনকার সময়ে কালো জাদুর প্রচলন ছিল বেশ। কুফরিকারীদের আসল দেবতাই ছিল মলক। বর্তমান সময়ে এই মলক শব্দটির নামের অর্থ বের করেছে গড অফ চাইল্ড স্যাক্রিফাইস। মনের কামনা বাসনা পূরণ করার জন্য বাচ্চাদের বলিদানও দিতে হতো। তাওরাত অথবা হিব্রু বাইবেলের ৩য় সংস্করণ হচ্ছে বুক অফ লেভিটিকাস, চ্যাপ্টার নম্বর ২২, লাইন নম্বর ১৮তে বলা হয়েছে নিজের সন্তানদের কখনো মোলেকের জন্য বলি না দেওয়া, এবং তুমি তোমার বংশকে মোলেকের কাছে উৎসর্গ করো না, তোমার ঈশ্বরের নাম অপবিত্র করো না, কেননা আমিই সদাপ্রভু। গডের পক্ষ থেকে ইসরায়েলদের জন্য এই বাণীটি নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের সময়। মলেক আপনার যে কোনো ইচ্ছা পূরণ করে দেবে, তবে তার কাছে দিতে হবে বাচ্চাদের বলিদান। উগান্ডাতে এখনও মলেকের উৎসর্গ করা হয়ে থাকে। তাছাড়া সারা বিশ্বের মধ্যেই এই ডেভিলের উপাসনা হয়ে থাকে। এই ঘটনার থেকেই ইন্সপায়ার হয়ে তৈরি হয় ২০২২ সালের ফিল্ম মলক। প্রায় ৭,০০০ মানুষের ভোট পেয়ে মুভিটি আইএমডিবিতে রেটিং পেয়েছে 6 আউট অফ 10। অ্যান্ড ট্রাস্ট মি ওয়েন আই সে, এই মুভিটার স্টোরিটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার কাছে গার্বেজ মনে হবে। আর ভালোভাবে বুঝতে হলে আমার সাথে দেখতে হবে এই ভিডিওটি, এবং মুভিটির আসল ঘটনা জানতে হলে আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে আপনাদের। এবং বরাবরের মতোই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। ঘটনাটি হচ্ছে উত্তর নেদারল্যান্ডের একটি গ্রাম্য অঞ্চলের, যেখানে মাটি খুব বেশি জলাশয়ী এবং প্রাচীন গাছপালা দিয়ে ভরা। সেখানকার বাড়িগুলো এক একটার থেকে আরেকটা খুবই দূরে দূরে। মানুষের বসবাসও কম। মুভির শুরুতেই আমাদেরকে ১৯৯১ সালের একটি নিস্তব্ধ রাতের সিন দেখানো হয়। চারিপাশের পরিবেশটা খুবই ঠান্ডা এবং কুয়াশায় আচ্ছন্ন। একটি বাড়িতে আলো জ্বলছে। বাড়ির ভেতরে কাপড় রাখার ঘরে একটি মেয়ে বসে খেলছে। সেখানে কিছু খাবার রেখে সে একটা ইঁদুরকে ধরার চেষ্টা করছিল। পরক্ষণেই হঠাৎ সিলিং থেকে আসছে চিৎকারের আওয়াজ। উপরে তাকাতেই বাচ্চা মেয়েটি দেখছে সিলিংয়ের থেকে রক্তের ফোঁটা পড়ছে। তার উপর বিকট এক ধরনের ভয়ানক আওয়াজ। বাচ্চা মেয়েটি সেখানে অনেক ভয় পায়। দেখতে দেখতে ৩০ বছর কেটে গেল পেট্রিক তার দাদির নৃশংস এবং অমীমাংসিত মৃত্যুর ভয় কাটাতে কাটাতে। আসলে ৩০ বছর আগে পেট্রিকের দাদির হত্যা হয়েছিল, এবং সেই দিন যেই ছোট বাচ্চাটিকে আমরা দেখেছিলাম সেই হচ্ছে পেট্রিক। পেট্রিক আপাতত তার বাবা মায়ের সাথেই থাকছে এবং তার একটি মেয়ে রয়েছে যার নাম হ্যানা। পেট্রিক রাতে তার ফ্রেন্ডের সাথেই ছিল। সকালে তার মেয়েকে স্কুলে দিয়ে আসার কথা ছিল, তবে তার একটু দেরি হয়ে যায়, যার কারণে ছোট্ট হ্যানাকে তার নানি এলেসকে তার স্কুলে পৌঁছে দিয়ে আসছিল। পেট্রিক তার মাকে ধমক দিচ্ছিল কারণ সে আবারও ড্রাইভ করছে। আসলে তার মায়ের একটা রোগ রয়েছে, যার কারণে বিপদ হয়ে যেতে পারে। পরবর্তীতে সকাল হলে পেট্রিক রওনা দেয় তার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে সে একজন মানুষকে দেখতে পায় যার কাছে অনেকগুলো ব্যাগ রয়েছিল। পেট্রিক তার বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িতে রয়েছে পেট্রিকের মা এলেসকে, তার বাবা রোয়েল এবং তার সাথে তার ছোট্ট একটি মেয়ে হ্যানা। পেট্রিকের হাজব্যান্ডের মৃত্যু হওয়ার পরে সে তার বাবা মায়ের সাথেই থাকছে। পেট্রিক তার বাবাকে খাবার দিয়ে আসতে গেলে সেখানে সে একটা পুলিশ অফিসারকে দেখতে পারে।
পুলিশ অফিসারটির নাম হচ্ছে হান্স। এই পুলিশ অফিসারটি আগে থেকেই বেট্রিকের বাবার বন্ধু। সেখানে পুলিশ বেট্রিকের বাবার সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল। পুলিশ চলে যাওয়ার পরে বেট্রিক তার বাবাকে এটা জিজ্ঞাসা করছিল তারা এতক্ষণ যাবৎ কি নিয়ে আলোচনা করছিল। সেখানে জানা যায় এলাকায় একজন ব্যক্তি নাকি জায়গায় জায়গায় মাটি খুঁড়ছে, যার ফলে সন্ধান মেলে লাশের। এখন পুলিশ অফিসাররা মিলে সেই লোকটাকেই খুঁজছে, সেই ব্যাগওয়ালা মানুষটিকে, যাকে কিনা বেট্রিক আসার পথেই দেখেছিল। রাতের সময় আমাদেরকে দেখানো হয় সেই ব্যাগওয়ালা ব্যক্তিটিকে, যে কিনা মাটি খোদাই করছে। তবে তার চারিপাশে প্রচণ্ড পরিমাণে ফিসফিসানি আওয়াজ শুনতে পাই আমরা। হঠাৎ করেই সেই ফিসফিসানি আওয়াজটা বন্ধ হয়ে যায়। লোকটা মাটি খোদাই ছেড়ে যখন পেছনে তাকালো, সে এক ধরনের ছায়া দেখতে পায়। লোকটার ফেস দেখে বোঝাই যাচ্ছিল সে অনেক ভয়ের মধ্যে রয়েছে। সকালে সেই ব্যক্তিটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ এসে সেই জায়গাটাতে ইনভেস্টিগেশন শুরু করে। বেট্রিক তার মেয়েকে নিয়ে স্কুলেই যাচ্ছিল। যাওয়ার পথে সে কিছু গাড়ি দেখতে পায়। আসলে সেই জায়গাটাতে কিছু আর্কিওলজিস্ট এসেছে। ঘটনা হচ্ছে এলাকার লোকজন মিলে সেখান থেকে একটা ডেড বডি উদ্ধার করে। মিস্টারিয়াস সেই ডেড বডিটাকে নিয়ে রিসার্চ করার জন্যই এসেছে এই আর্কিওলজিস্টরা। টিমটাকে লিড করছে জোনাস নামক একজন ব্যক্তি। জোনাসের হেল্পিং হ্যান্ড সোনিয়া। তাকে জোনাস বলছিল সেখানটাতে কি হয়েছে। তার উত্তরে তাকে জানায় ব্যক্তিটি নাকি হার্ট অ্যাটাকে মরেছে, তাও নাকি প্রচণ্ড শীতে। তবে বিষয়টা একেবারেই ডাইজেস্ট করার মতো না, কারণ এই প্রচণ্ড শীতের মধ্যে নিজের ঘর বাড়ি রেখে কেই বা এখানে শীতের মধ্যে মরতে আসবে। রাতে বেট্রিক তার মায়ের রুমটাতে যাওয়ার পর সে দেখতে পায় ঘুমের মধ্যেই হঠাৎ করেই তার মায়ের খিঁচুনি উঠেছে। তার মাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে তাকে বলে যে তার কিছুই হয়নি। বেট্রিক যখন তার ঘরে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই সে জানালা দিয়ে নোটিস করে যে একজন ব্যক্তি তার ওপর নজর রাখছে। সেখানে বেট্রিক কিছুটা ভয় পেয়ে যায়। তার বাবার কাছে জিজ্ঞাসা করলে তার বাবাও একই ধরনের উত্তর দেয় যে সেও সেই ব্যক্তিটাকে দেখেছে। বেট্রিক বলছিল এটা হয়তোবা সেই ব্যাগম্যানটি হতে পারে। তবে তার বাবা রোয়েল তাকে বলে এটা কোনোভাবেই সম্ভব না, কেননা সেই ব্যক্তি আজ সকালেই মারা গেছে। বেট্রিকের বাবা রোয়েলের এটা সন্দেহ ছিল এই ব্যক্তিটি হতে পারে সেই আর্কিওলজিস্টের মধ্যেই একজন। তাই সকাল সকাল রোয়েল সেই আর্কিওলজিস্টের হেড জোনাসের কাছে গিয়ে এই বিষয়টি নিয়ে ওয়ার্নিং দেয়। তবে যেহেতু রোয়েল ডাচ ভাষায় কথা বলছিল, সেই ব্যক্তিটি ডাচ ভাষা জানত না, সে ইংলিশে কথা বলছিল। পরবর্তীতে সেখানে বেট্রিক এসে তার বাবার কথাগুলো বুঝিয়ে দেয় যে তাদের কোনো ক্রু মেম্বার যেন তাদের বাড়ির আশেপাশে না দেখতে পায়। যদি পরবর্তীতে এমনটা আবার যদি ঘটে তাহলে ভালো হবে না। বেট্রিকের সাথে জোনাসের প্রথমবারের মতোই সেখানে পরিচয় হয়। এর পরবর্তীতেই বেট্রিক চলে যায় তার মাকে নিয়ে হসপিটালে। তার মায়ের সমস্ত চেক আপ করার পরেও ডক্টর সেখানে কোনো কিছুই উপলব্ধি করতে পারছিল না। ডক্টর সেখানে তার মায়ের সিমটমসগুলোর কথা শুনে সে এটা ধারণা করছে যে হতে পারে এগুলা তার একটা ট্রমার জন্যই হয়ে যাচ্ছে। তবে সে কোনোভাবে শিওর না যে আসলে কি হয়েছে। বেট্রিকের কাছে বিষয়টা খুবই মিস্টারিয়াস মনে হয়। তবে 30 সাল আগের সেই ঘটনার সাথে তার মায়ের এই মিস্টারিয়াস রোগের একটা কানেকশন রয়েছে, যা আমরা পরবর্তীতেই জানতে পারবো। অন্যদিকে রোয়েল তার বাড়ির পাশে একটা মোশন ক্যামেরা ফিট করে, যাতে করে যদি এই বাড়ির আশেপাশে কেউ আসে তাহলে অটোমেটিক ফটো ক্লিক হবে। রাতে বেট্রিক তার রুমের মধ্যে মিউজিক কম্পোজ করছিল। আসলে সে প্রফেশনালি একজন মিউজিক কম্পোজার, তবে তার এই পেশাটা সে ছেড়ে দিয়েছে কয়েক বছর হয়ে যাবে। এর আসল কারণ হচ্ছে তার স্বামীর মৃত্যু। তার স্বামী মরে যাওয়ার পর থেকে সে কয়েক বছর যাবৎ মিউজিক তৈরি করেনি। বেট্রিকের কাছে তার মা এসে জানায় যে সে এখন একটু সুস্থ বোধ করছে। পরের দিন জোনাসের সাথে আমরা বেট্রিককে দেখতে পাই।
বারের মধ্যে বসে তারা দুজন জোকস বলছিল। সেখানে কথায় কথায় বেট্রিক তার মায়ের একটা বাজে অভ্যাস সম্বন্ধে আমাদেরকে জানায়। সেটা হচ্ছে তার মা নাকি যে কোনো রেস্টুরেন্টে গেলে সেখান থেকে লুকিয়ে সুগার ব্যাগ চুরি করে ফেলে। সেখানে বেট্রিকের নজর পড়ে এডউইনের ওপর। আসলে এডউইন তার সাথেই স্কুলে চাকরি করে এবং প্রায় সময় এডউইনের সাথে বেট্রিক সময়ও কাটায়, যেমনটা মুভির শুরুতেই আমরা দেখেছিলাম। তবে এডউইনের সাথে তার স্ত্রী সেখানে এসেছিল এবং বেট্রিক তাদের দুজনের দিকেই তাকিয়েছিল। সেখানে জোনাসের অবস্থা খারাপ হয়ে যায়, কেননা তাদের শহরের উইস্কি তার স্যুট করেনি। বাড়ির উদ্দেশ্যে চলার পথে জোনাস বেট্রিকের সম্বন্ধে কিছু জানার চেষ্টা করছিল। সেখানে জোনাস বলছিল তার হাজব্যান্ডের মৃত্যুর পর সে কেন রিলেশনশিপে জড়ায়নি। বেট্রিক তার উত্তরে তাকে বলে তার ফ্যামিলিতে নাকি একটা অভিশাপ আছে। এর কারণ জিজ্ঞাসা করলে সে জানায় অনেক রহস্যজনকভাবে তার দাদির মৃত্যু হয়েছিল, যা কিনা আজও পর্যন্ত জানা যায়নি। তার দাদি মারা যাওয়ার পরে তার বাবার চাকরিটাও হারিয়ে যায়। এক পর্যায়ে তার বাবা মাদকাসক্ত হয়ে যায়। তার মায়েরও সেই ঘটনার পর থেকেই রহস্যময় একটা রোগে ভুগছে, যা কিনা ডক্টররাও আইডেন্টিফাই করতে পারছে না। এই সমস্ত বিষয় থেকে বেট্রিক পরিত্রাণ চাচ্ছিল, যার ফলে তার একজন ব্যক্তির সাথে প্রেম হয় এবং সে সেখান থেকে সেই শহর ছেড়ে লস অ্যাঞ্জেলেসে গিয়ে থাকা শুরু করে। তবে সেই অভিশাপ তার পিছুও ছাড়েনি। তার স্বামী বেশি দিন বাঁচেনি, তারও মৃত্যু হলো হার্ট অ্যাটাকে। তবে তার একটা কন্যা সন্তান হয় এবং বর্তমানে তাকে নিয়েই সে অনেক সুখী আছে। বেট্রিক সকালে তার মেয়ের স্কুলে গিয়ে একটা প্রোগ্রামের জন্য মিউজিক কম্পোজ করছিল। তার তৈরি করা মিউজিকটি এডউইনের কাছে বেশি একটা ভালো লাগেনি। যাওয়ার পথে এডউইন বেট্রিককে জানায় যে তার সাথে একটা হোটেলে দেখা করতে, তাও আবার রাত্রিবেলা। বেট্রিক সেখানে এডউইনকে জানিয়ে দেয় তাদের মাঝে যা কিছুই চলছে তা এখান থেকেই শেষ করে নিতে। জানতে পারি আমরা এখানে তাদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছিল। বেট্রিক জানায় তার স্ত্রী অনেক সহজ সরল এবং মনের দিক দিয়ে অনেক ভালো মানুষ এবং তাদের উচিত নয় তার স্ত্রীকে ধোঁকা দেওয়া। রাতের সময় বেট্রিক তার মেয়েকে ঘুম পাড়িয়ে চলে গেল বাহিরে। সেখানে গিয়ে দেখে এই তীব্র ঠান্ডার মধ্যে তার বাবা বাহিরে শুয়ে আছে। তার বাবার কাছে এই বিষয়ে জানতে চাইলে সে সেখানে জানায় এই বাড়িতে আজ থেকে 30 বছর আগে যে দুর্ঘটনা ঘটে গেছে, সে চায় না এই দুর্ঘটনাটা আবার পুনরাবৃত্তি হোক এবং তাই সে বাড়ির বাহিরে পাহারা দিচ্ছে এবং তাকে জানায় যে শীঘ্রই সে ঘরে চলে আসবে। ঘরে প্রবেশ করলে বেট্রিক লক্ষ্য করে তার বাড়ির ভেতরে একজন ব্যক্তি বসে আছে। সেখানে সেই লোকটা অনেক আক্ষেপের সাথে কান্না করছে। বেট্রিক সেখানে সেই লোকটাকে শান্ত করার চেষ্টা করে। তৎক্ষণাৎ সে তার মায়ের কাছে গিয়ে এই বিষয়টা জানায়। তার মাকে নিয়ে আসতেই সেই লোকটা তাদেরকে বলছিল সে এমনটা করতে চাইছে না, তবে তা করতে সে বাধ্য। মা মেয়ে তারা সেখানে অনেকটা ভয় পেয়ে যায়। তারা আস্তে আস্তে উপরে যাওয়ার চেষ্টা করছে। সেখানে সেই লোকটা অ্যালেস্কের পায়ে ধরে টান দেয়। বেট্রিক সেখানে আগে আগেই চলে যায় তার মেয়েকে একটা সুরক্ষিত জায়গায় রেখে আসতে এবং সেই মুহূর্তেই চাকু দিয়ে অ্যালেস্কের ওপর সেই ব্যক্তিটা জোরাজুরি করা শুরু করে। সঠিক মুহূর্তে এসে বেট্রিক সেই ছুরিটা তার হাত থেকে ফেলে দেয়। সেখানে সেই ব্যক্তিটা তাদের দুজনের সামনে এসে অনেক জোরে চিৎকার করছিল। মনে হচ্ছিল সে তার নিজের কন্ট্রোলে নেই, তাকে অন্য কেউ বশ করেছে। এক পর্যায়ে সে অ্যালেস্কেকেই হত্যা করার চেষ্টা করে। সেখানে আমরা এটা বুঝতে পারি যে লোকটা অ্যালেস্কেকেই মারার জন্যই এখানে এসেছে। তবে অ্যালেস্কের হাজবেন্ড রোয়েল সেখানে চলে আসে এবং পেছন থেকে তাকে ছোট একটা হ্যামার দিয়ে বাড়ি দেয়, যার কারণে সেখানে সেই লোকটা অজ্ঞান হয়ে যায়। পরবর্তী মুহূর্তেই সেখানে পুলিশ চলে আসে এবং সব কিছুই কন্ট্রোলে চলে আসে। পরের দিন জোনাস এই বিষয়টা জানতে পারে।
আসলে সেই লোকটা হচ্ছে জোনাসেরই একজন ক্রিউ মেম্বার। লোকটার নাম হচ্ছে রাডু। জোনাস বেট্রিকের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে রাডুর সম্বন্ধে জানায় যে আসলে রাডু নাকি এমনটা করতেই পারে না। তার ক্রিউ মেম্বারদের মধ্যে সবচেয়ে ভালো একজন লোকই হচ্ছে এই রাডু। তবে তার দ্বারা এটা সে একেবারেই আশা করেনি এবং সে বিশ্বাসও করতে পারছে না। বেট্রিক জোনাসের কাছে তার বয়স জানতে চায়। সেখানে জোনাস তাকে বলে লোকটার বয়স আনুমানিক 30 থেকে 40 হবে। বেট্রিক হিসাব করল যদি তার 40 বছর হয়ে থাকে তাহলে 1990 সালে লোকটার বয়স হয়তোবা 10 থেকে 12 হবে। সে ভাবছিল নাকি এই ব্যক্তিটাই তার দাদিকে খুন করেছে। তবে এটা ইম্পসিবল, কেননা 10 থেকে 12 বছরের বাচ্চা কিভাবে বা খুন করবে। বেট্রিক জোনাসের সাথে একলা কথা বলতে চায় এবং তাকে উপরের রুমে ডাক দেয়। সেখানে বেট্রিকের চোখে মুখে আমরা অনেক ফ্রাস্ট্রেশন দেখতে পাই। আসলে সে এই বিষয়গুলো একেবারেই নিতে পারছিল না। সেখানে বেট্রিক অনেক কান্না করছিল এবং সেই মুহূর্তে জোনাস তাকে সান্ত্বনা দেয়। রোয়েল অ্যালেস্কেকে এটা বলছিল যে এই সব ঘটনা আবার পুনরাবৃত্তি হচ্ছে, তার মানে সে আবার ফিরে এসেছে। যার উত্তরে অ্যালেস্কে জানায় এই সমস্ত ঘটনা নাকি একেবারেই অহেতুক। সেখানে হঠাৎ করেই অ্যালেস্কে অজ্ঞান হয়ে যায় এবং তাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যালেস্কের ব্রেন স্ক্যান করা হচ্ছে তার রোগগুলো আইডেন্টিফাই করার জন্য। এখন যাওয়ার সময় বেট্রিকের নজর পড়ে জোনাসের একজন ক্রিউ মেম্বারের উপর। তার পিছু করতে করতেই সে হসপিটালের মধ্যে গিয়ে দেখে সেখানে রাডুও ভর্তি রয়েছে। রাডুর পাশে তার মেয়ে বসা, তবে সেই বাচ্চা মেয়েটি তার দিকে অনেক ভয়ানকভাবে তাকিয়েছিল। তার চোখের পলক 1 সেকেন্ডের জন্য তার উপর থেকে সরছে না। বিষয়টা বেট্রিকের একেবারেই ভালো লাগছে না। সে সেখানে অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। সেখান থেকে সে চলে আসতেই লাগছিল। তবে সবচেয়ে ক্রিপি ব্যাপার হচ্ছে সেই ছোট্ট বাচ্চাটা তার পিছু করছে। বেট্রিকের সাথে এক লিফটেই সেই বাচ্চা মেয়েটিও ওঠে। সেই ছোট বাচ্চাটি বেট্রিকের হাত ধরে একটা মন্ত্র উচ্চারণ করছিল। মন্ত্রটা ছিল ঠিক এরকম। সেই মন্ত্র উচ্চারণের কারণে হঠাৎ করে লিফটের আলো নেভে যায় এবং ঠিক সেই মুহূর্তেই আয়নার ওপারে সে দেখতে পায় একটা হঠাৎ করে সে লক্ষ্য করল সেই প্রেতাত্মাটা গায়েব হয়ে গেছে। বেট্রিক সেখানে অনেক ভয় পেয়ে যায়। সে তাড়াহুড়ো করে তার গাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সেই বাচ্চা মেয়েটি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে যে মন্ত্রটা বলেছিল সেই মন্ত্রটাকে ট্রান্সলেট করে, যার উত্তরে এটা দাঁড়ায় শি নেভার ডাইড। এর মানে দাঁড়ায় সে মারা যায়নি। তবে কে মারা যায়নি বিষয়টা পরবর্তীতেই ক্লিয়ার হবে। বেট্রিক সেখানে জোনাসকে দেখতে পায়, তৎক্ষণাৎ চলে যায় তার কাছে। সেখানে গিয়ে সে জিজ্ঞাসা করছিল যে রাডু কি এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা, যে আসলে সে কেন তার ফ্যামিলিকে হত্যা করতে চেয়েছিল। জোনাস তাকে জানায় এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ এখনো তার হুঁশ ফিরে আসেনি। পরের দিন আমরা জোনাস এবং বেট্রিককে একসাথে দেখতে পাই। বেট্রিক জোনাসকে বারে আসতে বলেছে। জোনাস এসে সেই সম্বন্ধে জানতে চাচ্ছিল যে তাকে সে কি বলার জন্য এখানে নিয়ে এসেছে। বেট্রিক সেখানে একজন বুড়ো ব্যক্তির কথা বলছিল যে আসলে তাদের সামনেই উপস্থিত ছিল। সে জানায় এই বুড়ো লোকটি নাকি সেই ব্যাগম্যানটি যে কিনা মাটি খুঁড়তে গিয়ে মারা গিয়েছিল, সেই ব্যাগম্যানটির বাবা, এবং তার সাথেই কথা বলতে এসেছে তারা। লোকটির নাম হচ্ছে টন। সেখানে লোকটার সাথে কথা বলে তারা জানতে পারে আসলে পেশাগতভাবে লোকটা একজন মেডিটেশন গুরু। সেখানে তার ছেলের সম্বন্ধে জানতে গেলে আমরা অনেক কিছুই জানতে পারি। আসলে তার ছেলের মৃত্যুর আগে সে প্রায় ফিসের আওয়াজ শুনতে পেত, যার ফলে কিনা সে সেই জলাশয়ময় জায়গাটার সামনে গিয়ে এক এক জায়গায় খোদাই শুরু করে।
তবে তার ছেলের মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়া অথবা হার্ট অ্যাটাকের কারণেই, কিন্তু তার ছেলের ডেড বডিটা লোটাস পজিশনে পাওয়া যায়। লোটাস পজিশনটা হচ্ছে এটা এমন এক ধরনের চর্চা যা করলে নিজের ভেতরটা একেবারে শান্ত হয়ে যায়, এবং তার ছেলে এটা তখনই করত যখন সে অনেক টেনশন অথবা ভয়ের মধ্যে থাকতো। জোনাসকে সামনে দেখে লোকটা আর বেশি কিছু বলতে চাইছিল না, তবে সেখানে সেই লোকটা লেজেন্ড অফ ফেইকের একটা ঘটনা বলছিল এবং বেট্রিককে সে একটা কার্ড দেয় যেন তার সাথে একলা গিয়ে সে দেখা করে। যাওয়ার পথে বেট্রিককে জোনাস এই সম্বন্ধে প্রশ্ন করে যে আসলে সেই ফেইকের ঘটনাটা কি। বেট্রিক তাকে জানায় এটা পুরনো একটা বাচ্চাদের কল্পকাহিনী। যুগের পর যুগ ধরে তারা বাচ্চাদেরকে এইসব অহেতুক ঘটনা শুনিয়ে আসছে। এটাতে বিশ্বাস করার মতোই কোনো কিছু নেই। তবে কিছুদিন পরে এই ঘটনাটা নিয়ে স্কুলের মধ্যে একটা প্রোগ্রাম করা হবে। সেখানে বেট্রিক এবং জোনাসের মাঝে আমরা একটা কেমিস্ট্রি লক্ষ্য করতে পারি। জোনাস পরবর্তীতে তার ক্যাম্পে ফিরে যায়। তার ক্রুয়ের মেম্বাররা তাকে জানায় যে সেই লাশটার মতোই আরও কয়েকটা দেহ তারা উদ্ধার করেছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা, যেই কয়টা লাশ তারা পেয়েছিল সেই কয়টা লাশের গলা থেকে একেবারে ভার্টিক্যালি কাটা অবস্থায় তারা দেখতে পায়। এমনকি তারা এইসব লক্ষণ সহ আরও 12টা লাশ উদ্ধার করেছে, সবগুলোরই গলা লম্বা বরাবর কাটা। অন্যদিকে বেট্রিকের বাবা তার বাড়ির চারিপাশে একটা মোশন ক্যামেরা লাগিয়েছিল সে, এবং সেই ক্যামেরাটি হঠাৎ করেই অটোমেটিক পিকচার ক্লিক করা শুরু করে। পরের দিন সকালবেলা সেই পিকচারগুলো যখন সে দেখছিল, পিকচারগুলো বেশি একটা স্পষ্ট ছিল না, যার ফলে রোয়েল তার বাড়ির পাশে বিভিন্ন জায়গায় ট্র্যাপ লাগানো শুরু করে। এবং অন্যদিকে আমরা এই শহরের লেজেন্ডস অফ ফেইকের স্টোরি জানতে পারি। আসলে বেট্রিকের মেয়ের স্কুলে সেই পুরনো লোককথা নিয়েই একটা প্রোগ্রাম আয়োজিত হয়েছে। সেখানে বেট্রিকের মেয়ে হ্যানাও পারফর্ম করবে। ঘটনাটা হচ্ছে আজ থেকে কয়েকশো বছর আগের ঘটনা। ওয়াল্টার নামের একজন কিং রয়েছিল এবং তার স্ত্রী হেলেন। তাদের রাজমহলে রয়েছিল অনেক দাসদাসী। ঠিক তাদের মধ্য থেকেই একজন হচ্ছে ফেইক। রাজা এবং রানী সবসময়ই তাদের দাস দাসীদের ওপর অনেক অত্যাচার করত। ফেইক ছিল তাদের দাসীদের মধ্যে অনেক সুন্দরী। পরবর্তীতে সেই দুষ্ট রাজার নজরে পড়ে যায় ফেইক। রাজা জোরপূর্বকভাবে ফেইকের সাথে সম্পর্ক স্থাপন করে এবং তার ফলস্বরূপ ফেইক পরবর্তীতে প্রেগনেন্ট হয়ে যায়। সমস্ত কিছু জানতে পেরে গেল রানী হেলেন, যার ফলে রাজাকে দোষ না দিয়ে সে বরং ফেইককেই দোষারোপ করা শুরু করে এবং তার উপর দোষারোপ করে সে জাদুবিদ্যা করে রাজাকে আকৃষ্ট করেছে, যার ফলে ফেইককে কারাগারে নিক্ষেপ করা হয়। সেখান থেকে বাঁচার জন্য ফেইক তার গডের কাছে প্রার্থনা করে, তবে তার প্রার্থনা কোনো গড শোনেনি, বরং শুনেছে একটা শয়তান, এবং তার নামই হচ্ছে মলক। সিরিজের শুরুতে আপনাদেরকে যেই মলকের ঘটনাটা শুনিয়েছিলাম, এই সেই মলক যে কিনা ফেইকের প্রার্থনায় সাড়া দিয়েছিল। সেখানে মলক বলছিল, আমি তোমাকে এখান থেকে মুক্ত করব, তবে তার জন্য তোমাকে কিছু দিতে হবে। আমার কাছে তোমার বাচ্চা বলিদান দিতে হবে, কিন্তু শুধু তোমার বাচ্চাই নয়, বরং তোমার বংশ থেকে ভবিষ্যতে যত বাচ্চা আসবে সবাইকেই আমার কাছে বলিদান দিতে হবে। ফেইক সেখানে ডেভিলের এগ্রিমেন্টে রাজি হয়, যার ফলে ফেইকের কপালে মলকের সিম্বল চলে আসে। পরের দিন ফেইককে ফাঁসিতে চড়ানো হবে। রানী হেলেন তাকে এসে এটা জানায় সমস্ত সত্য কথা সে যেন সবার সামনেই স্বীকার করে। ফেইক সেখানে জানায় সে কোনো দোষ করেনি, যার কারণে সে কোনো কিছুই স্বীকার করবে না। ঠিক এর পরবর্তী মুহূর্তেই ফেইক ছুরি দিয়ে তার গলার মধ্যে ভার্টিক্যালি কেটে ফেলে। যেহেতু মলক থেকে সে সুপারন্যাচারাল পাওয়ার পেয়েছে, সেহেতু সে রানী হেলেনের বডির মধ্যে প্রবেশ করে এবং রানী হেলেনের আত্মাকে তার বডি থেকে ছুঁড়ে ফেলে দেয়, এবং সেখান থেকে ফেইক
হেলেনের বডি নিয়েই বেঁচে থাকে। এবং ঠিক সেই ঘটনার পর থেকেই ফ্রিকের অ্যানুয়াল পালন করা হয় প্রত্যেক বছরে বছরে। এবং তারপর থেকেই লোকদের মুখে মুখে শোনা যায় সেই জলাশয় মানে পিটবক থেকে হেলেনের ফিসফিসানির শব্দ মানুষ শুনতে পায়। এবং আশ্চর্যের বিষয় ছিল সেই পিটবক থেকে যতগুলো লাশ উদ্ধার করা হয় সবগুলো লাশেরই গলায় ভার্টিক্যালি কাটা দাগ রয়েছে। পরবর্তীতে বেট্রিক চলে যায় টনের কাছে। আগে থেকেই বলেছিলাম লোকটা মেডিটেশন সম্পর্কে অনেক জ্ঞানী। সেখানে সে স্পিরিচুয়াল ভাইব্রেশনের মাধ্যমে বেট্রিককে তার অতীতের কল্পনায় ফিরিয়ে নিয়ে যায়। সেখানে সে চলে যায় তার কল্পনার মধ্যে এবং ঠিক সেই দিনটার প্রতিচ্ছবি দেখতে পায় সে, যেদিন তার দাদি মারা গিয়েছিল। তার দাদির লাশটা ভালোভাবে লক্ষ্য করতেই সে দেখতে পায় তার দাদির গলার মধ্যেও সেই ভার্টিক্যাল কাটমার্কটি রয়েছে। পরক্ষণেই সে দেরি না করে চলে যায় সে আর্কিওলজিস্ট ক্যাম্পে। সেখানে গিয়ে সে দেখতে পেল এর আগে যত সমস্ত লাশ পেয়েছিল তাদের দেহাবশেষ। সেখানে থাকা আর্টিকেলগুলো পড়তেই বেট্রিক জানতে পারে এক একটা লাশ এক এক জেনারেশনের, মানে এই লাশগুলো জেনারেশন ওয়াইজ পাওয়া যায় এবং একটা লাশের সাথে আরেকটা লাশের সংযুক্ত রয়েছে। তৎক্ষণাৎ বেট্রিক চলে যায় তার বাড়িতে, যেন তারা ইমিডিয়েটলি এই শহর ছেড়ে চলে যেতে পারে। বেট্রিক কোনো না কোনো একভাবে বুঝতে পারে যে এই অভিশাপটা তাদের পরিবারেই ঘটে গেছে এবং এখানে থাকলে হতে পারে নেক্সট টার্গেট তারা নিজেরাই। অন্যদিকে বেট্রিকের পিতা রোয়েল বাড়ির বাইরে পাহারা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই জোনাসের একজন ক্রিউ মেম্বারকে দেখতে পায় তাদের বাড়ির ভেতরে আসার চেষ্টা করছে। রোয়েল সেখানে সেই ছেলেটাকে অজ্ঞান করে দেয়। তবে হঠাৎ করেই রোয়েল সেখানে তার স্ত্রীর আত্মা দেখতে পায়। সেখানে এলেস্কের আত্মার সাথে আরও অনেক আত্মা উপস্থিত ছিল এবং সবাই এক ধরনের ফিস করে কিছু মন্ত্র বলছিল। এক পর্যায়ে রোয়েলকে দেখে আমরা এটা বুঝতে পারি যে সে আসলে পজেসড হয়ে গেছে। রোয়েল চলে যায় তার বাড়িতে তার স্ত্রীকে খুন করার জন্য। সেখানে রোয়েল তার স্ত্রী এলেস্কেকে খুন করার চেষ্টা করলে সে তা করতে সক্ষম হয় না। পেছন থেকে বেট্রিক তার বাবাকে আঘাত করে অজ্ঞান করে দেয় সেখানে। এর কিছুক্ষণ পরবর্তী মুহূর্তেই যখন রোয়েলের জ্ঞান ফেরে সে উপরের তলায় যেতেই লাগছিল। ঠিক সেই মুহূর্তেই তাকে ফাঁদে ফাঁসিয়ে এলেসকে রোয়েলকে ফাঁসি দিয়ে দেয়। সেখানে বেট্রিকের বাবা রোয়েল মারা যায়। সেই মুহূর্তেই আমরা এলেসকে দেখতে পাই এবং তার চোখ একেবারেই সাদা হয়েছিল, যেমনটা দেখেই বোঝা যাচ্ছে তাকে কেউ পজেস করে বসে আছে। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। সিনটা একেবারেই তেমনটা হয়ে যায় যেমনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। বেট্রিক তার মেয়েকে বাঁচানোর জন্য ঠিক একই কাজ করে যা কিনা 30 বছর আগে বেট্রিকের মায়ের সাথেও হয়েছিল। বেট্রিক হ্যানাকে সেই ক্লোজেটের মধ্যেই লুকিয়ে রাখে যেই ক্লোজেটে আজ থেকে 30 বছর আগে বেট্রিকের মা বেট্রিককে লুকিয়ে রেখেছিল। অপরদিকে আমরা দেখতে পাই জোনাসের অ্যাসিস্ট্যান্ট জোনাসের সাথে গিয়ে দেখা করে। জোনাস আসলে সেই অ্যানুয়াল ফাংশনের মধ্যেই রয়েছিল। সেখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে গিয়ে জানায় তাদের ক্যাম্পে বেট্রিক এসেছিল। এর আগে থেকেই বেট্রিক সেই রিসার্চের কথা জানতে চেয়েছিল জোনাসের কাছে, তবে জোনাস কোনো এক কারণে তার কাছে এই ঘটনাগুলো প্রকাশ করেনি, যার ফলে সামহাও জোনাসের মনে হয় বেট্রিক বিপদের মধ্যে রয়েছে। সে যখন বেট্রিকের বাড়িতে যাওয়ার চেষ্টা করে পথে সে অনেক ট্র্যাপের মধ্যে আটকা পড়ে যায়, যেই ট্র্যাপগুলো বেট্রিকের বাবা বিছিয়ে রেখেছিল। অন্যদিকে বেট্রিককে দেখতে পাওয়া যায় তার খাটের মধ্যে বন্দি অবস্থাতে। তাকে সেখানে বন্দি করে রাখা হয়েছে। একের পর এক রুমটাতে কিছু এন্টিটি প্রবেশ করছে। চোখ খুলতেই বেট্রিক লক্ষ্য করল তার মা তার সামনেই বসে আছে। তার মায়ের পেছনে দাঁড়িয়ে ছিল সেই শিংওয়ালা এন্টিটিগুলো, যা কিনা রিপ্রেজেন্ট করছিল সেই মলক দেবতাকে। বেট্রিকের মা সেখানে মন্ত্র উচ্চারণ করা শুরু করে, যেমনটা মনে হচ্ছে এখানে স্যাক্রিফাইসিং রিচুয়াল শুরু হয়েছে।
ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে এলএসকে তার গলাটা কেটে ফেলে। তার বডি গিয়ে পড়ে সেই মেঝোতে এবং তার সেই রক্তগুলো বেয়ে বেয়ে ক্লজেটের ওপর গিয়ে পড়ছে। এলএসকের বডি থেকে বের হয় ফেইকের আত্মা, যা কিনা পরবর্তীতে পজেস করে নেয় বেট্রিককে এবং তার সাথে বেট্রিককে সেখানে তার মায়ের মতোই ভাইব্রেশন হতে দেখতে পাই। ঠিক এর পরবর্তী মুহূর্তেই আমরা জোনাসকে দেখতে পাই, যে কিনা বেট্রিক এবং তার মেয়েকে বাঁচাতে এসেছে। সেখানে বেট্রিক এবং তার মেয়েকে সুরক্ষিত দেখা যায়, তবে তার বাবা মা উভয়ই মারা যায় সেখানে। এবং এই অ্যাক্সিডেন্টের কিছুদিন পরের ঘটনা আমাদেরকে দেখানো হয়। সেখানে জোনাস চাচ্ছিল বেট্রিকের সাথে নতুন একটা জীবনযাপন শুরু করার জন্য, কিন্তু বেট্রিক সেখানে রাজি ছিল না। সে জোনাসকে এটা জানায় যে সে এইখানেই থাকবে এবং তার মেয়েকে এখানেই পেলে পুষে বড় করবে। রাতে আমরা বেট্রিক এবং হ্যানাকে একসাথে দেখতে পাই। আচমকা সেখানে আমরা বেট্রিককে দেখতে পাই জানালার পাশে, এবং তা বেট্রিকের আত্মা ছিল। বেট্রিকের আত্মার মুখে আমরা কষ্টের ছাপ দেখতে পাই। সেখানে বেট্রিকের আত্মা দেখছিল ফেইক তার মেয়েকে নিয়ে বসে আছে এবং নেক্সট টার্গেট হচ্ছে বেট্রিকের মেয়ে হ্যানা। মুভিটি এইখানেই শেষ হয়ে যায়, তবে আপনাদের মনে কিছু প্রশ্ন রয়েছে। আসলে সেই আত্মাগুলো কেনই বা এলএসকে মারার চেষ্টা করছিল এবং ফেইক কেনই বা পুরুষদেরকে মেরে ফেলছিল। চলে যাওয়া যাক সেই পুরনো ঘটনায়। ফেইক যখন মোলকের সাথে চুক্তি করে, যার ফলে সে পেয়ে যায় সুপার ন্যাচুরাল পাওয়ার্স, তার ফলে সে নিজেকে হত্যা করে রানী হেলেনের বডিতে প্রবেশ করে। কিন্তু পরবর্তীতে ফেইক একজন ইভিল সোলে পরিণত হয় এবং সে প্রত্যেক জেনারেশন ওয়াইজ একটা করে বডি পোজেস করে আসছে। যেমনটা আমরা এর আগেও দেখেছি, বেট্রিকের বংশ হচ্ছে সেই রাজার বংশ এবং ফেইক হচ্ছে সেই দাসী যাকে কলঙ্কিত করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফেইকের আত্মা কেনই বা পুরুষদের মারছে? যেমনটা বেট্রিকের স্বামীকেও সে মেরেছে এবং বেট্রিকের বাবাকেও মেরে ফেলেছে। সম্ভবত এটা হতে পারে এই বংশে যেই পুরুষই বিয়ে করবে, একবার বাচ্চা হয়ে গেলে সেই পুরুষকে তারা মেরে ফেলে। এটা আমার একান্তই পার্সোনাল অপিনিয়ন। আপনাদের যদি কোনো থিওরি থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।